আমাদের আজকের যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে স্টোরআপ রিকোয়ারমেন্ট। যেটা আসলে স্টোরআপ বা সাইটে শ্রমিকরা একে রিং বার বলে। শ্রমিকদের সাথে যখন আমরা কথা বলবো কিন্তু তখন আমরা কিন্তু শ্রমিকদের ভাষায় কথা বলবো, যাতে শ্রমিকরা বুঝতে পারে। আমাদের যে চ্যাপ্টার 4, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডিজাইন অফ স্টোরআপ ফর আরসিসি বিম। এবং তোমাদের সামনে যে ছবিটা তোমরা দেখতে পাইতেছো এটা আগে একবার দেখছো তোমরা। দ্যাট ইজ স্টোরআপ পজিশনিং দেখাচ্ছে, রিকোয়ারমেন্টও দেখাচ্ছে, যাই বলো না কেন ওই ছবিতে। আমি এই জন্য ছবিটা আবার রিপিট দেখাচ্ছি। এটার যে পজিশনিংটা আমরা রিপিট করতেছি, যে তুমি মিড স্পানে কিন্তু হুকগুলো উপরে থাকবে, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। কারণ মিড স্পানে নিচে হচ্ছে টেনশন জোন, উপরে কম্প্রেশন জোন। আর সাপোর্টের কাছে যদি এক্সটেরিয়র সাপোর্ট হয় তাহলে সাপোর্টের ফেস থেকে L/4 পর্যন্ত, আর যদি ইন্টেরিয়র সাপোর্ট হয় তাহলে সাপোর্টের ফেস থেকে মানে কলামের ফেস থেকে L/3 পর্যন্ত উপরে হচ্ছে কি টেনশন জোন। এর অর্থ কি, উপরে আর হুক হবে না, নিচে সব হুক চলে যাবে যেটা সাপোর্টের কাছে। আর মিড স্পানে হবে সাপোর্টের মিড স্পানে হবে উপরে হুক, যেটা তুমি মিড স্পানের ছবি দেখতেছো, হুকগুলো উপরে। শুধু তাই না, উপরে হোক হুক আর নিচে হোক, আমরা যেটা বলেছি যে তোমাদের অল্টারনেট করে হুক পজিশনিং করতে হবে, যাতে যাতে একদিকে হুক যদি আমরা দেই তাহলে একদিকে আমরা দিলে এক পাশ, বিমের এক পাশ কিন্তু উইকার হয়ে যাবে। কারণ হুক কিন্তু যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। কিরকম? ফর এক্সাম্পল, ইউ ক্যান সি দ্য ওয়্যারিং। এই ওয়্যারিং কিন্তু সব জায়গায় এত যত্ন সহকারে দেওয়া হয় না, এবং যেভাবে দেওয়ার কথা সেভাবেও দেওয়া হয় না। তোমরা এই ছবিতে ওয়্যারিংটা যেভাবে দেখতে পাচ্ছ সেটা হলো পারফেক্ট ওয়্যারিং। ক্রস টাইপের ওয়্যারিং হতে হবে, ক্রস টাইপ। এই যে একবার এইভাবে আসবে, একবার ওইভাবে আসবে, তাহলে একটা ক্রস ফ্রেম হবে, এবং লাস্ট মুহূর্তে দুই মাথাটাকে এরকম মুড়ে দিতে হবে। সো এইরকম করে কিন্তু আমরা অনেক সাইট সুপারভিশন করতে গিয়ে দেখেছি যে মানে যাচ্ছে তাইভাবে বিম কলামের যে টাই স্ট্র্যাপ এই সমস্তগুলোকে হুকগুলোকে যাচ্ছে তাইভাবে তারা ওয়্যারিং করেছে। সেকেন্ড, বিমে আমরা বলেছি যে 135 ডিগ্রি হুক দিতে হবে, এবং 135 ডিগ্রিতে ঘোরার পর এই যে সোজা অংশটুকু তার একটা লেংথ আছে, এবং এই মানটা আমরা বলেছিলাম যে 6 ডিবি বার ডায়ামিটার। কোন বারের? যেটা স্ট্রাপ। এটা যদি 4 নাম্বার স্ট্রাপ হয় তার ডায়ামিটার হবে 4/8, তার মানে 6 ডিবি হবে 6 × 4/8, এই ল্যাংথটুকু। এই যে ল্যাংথটুকু আমরা দিলাম এটা কিন্তু কারো ইচ্ছা অনিচ্ছার উপরে না। এই ল্যাংথটুকুর এক্সটেনশন করা হয়েছে কেন? এক সেকেন্ড, কেন 135 ডিগ্রি হুক বসানো হয়েছে? এখানে কিন্তু দুইটা পয়েন্ট খেয়াল করো। 135 ডিগ্রি স্ট্রাপের হুক, অন্য কোনো অ্যাঙ্গেল কিন্তু প্রযোজ্য না, 180ও না, 90ও না। তাহলে 135 ডিগ্রির মাঝে যেটা কি, মানে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস? সেকেন্ড পয়েন্ট যেটা, এই যে এক্সটেনশন যে 6 ডিবি দিলাম কেন? আমি তো 1 ডিবি, 2 ডিবি, 3 ডিবিও দিতে পারতাম। কারণ একটাই, যখন টোরশন আসে বিমে টোরশন আসলে আমরা যেভাবে টাওয়াল অর গামছা নিংড়াই, এক পাশে এক প্রান্তে ক্লকওয়াইজ আরেক প্রান্তে অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স ক্রিয়েট করি কিন্তু আমরা যখন গামছা টাওয়াল বা কাপড় থেকে নিংড়ানো করে পানি বের করি, যখন বিমও ঠিক সেরকম হবে। বিমের এক ফেস হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আরেক প্রান্ত হবে ক্লকওয়াইজ। এভাবে বিম ধুমড়ানো মুচড়ানো কন্ডিশনে চলে যায় আর্থকোয়েকের সময়। সেই ক্ষেত্রে সবচেয়ে মেজর অংশটুকু যে দাঁড়িয়ে আছে যে স্টারাপ, এরা যদি ডিসপ্লেস না হয়, এরা যদি খুলে না যায়, তাহলে এই যে টোরশন, এই যে ধুমরানো মোচড়ানোটাকে সে রেজিস্ট করে ফেলতে পারে।
তুমি খেয়াল করে দেখবা যে টাওয়াল যে গামছা অনেক যদি মোটা হয় এবং তার সেটা যদি গুড কোয়ালিটির হয়, তুমি যতই নিংড়াও পানি বের হবে বাট সে ছিঁড়বে না। আর যদি নর্মাল কোয়ালিটির একটা গামছা নাও, হালকা একটু মোচড় দাও, দেখবা একটা শব্দ পাইছো কাপড় ছিঁড়ার, এর অর্থ সে ফেল করে গেছে টর্শনে। একই জিনিস এখানেও। সো টর্শনে ফেল করার প্রথম হাতিয়ারই হচ্ছে টর্শন ফোর্সকে, এই কাকে ঘায়ল করতে হবে? স্ট্রাপকে। টর্শনাল ফোর্স ডেফিনেটলি ঘায়ল করবে বিমকে, কিন্তু বিমকে কাবু করতে গেলে তাকে ফার্স্ট টার্গেট করতে হবে স্ট্রাপকে, এবং স্ট্রাপেরকে সে দেখবে যে এই স্ট্রাপকে কোথায় ঘায়ল করলে সে ছোটাইতে পারে। আসল জায়গাটা হচ্ছে এই জায়গা, জয়েন্টের জায়গা। 135 ডিগ্রি হুক দেওয়ার একটাই কারণ, যখন টুইস্টিং আসবে যতই করুক, ওয়ারিং ছুটে গেলেও বেশ কিছুক্ষণ পর্যন্ত, কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু স্ট্রাপ তাও টিকে থাকবে, শুধুমাত্র হুক 135 ডিগ্রি হওয়ার কারণে। এক সেকেন্ড, এই যে লম্বা অংশটা যত বেশি বড় থাকবে তত সে খুলবে না। আমি জাস্ট উদাহরণ হিসেবে এটাকে কেটে দেখাচ্ছি। মনে করো হুকের ল্যাংটুকু আমি এতটুকু পর্যন্ত কেটে দিলাম, এগুলি নাই, মনে করো এটা নাই, তাহলে কি হবে? একটু ঝাঁকুনির জন্য এটা টাস করে খুলে যাবে কিন্তু এখান থেকে। কিন্তু মাথাটা যদি এই পর্যন্ত থাকে, যতই এদিক সেদিক হও তাও সে আটকে থাকবে, সাপোর্ট পেয়ে যাবে। 90 ডিগ্রি হুক তো দেওয়াই যাবে না, কারণ এইবার এবং এইবার একটু ডান পাশ করলে 90 ডিগ্রি হুকের স্ট্র্যাপটা খুলে যায়। কিন্তু আমরা বলেছি যে 90 ডিগ্রি হুক স্ট্র্যাপে তখন দিতে পারবা কখন? নাম্বার 1 যদি ডাবল লেয়ার হয়, নাম্বার 2 যেখানে তুমি ল্যাপিং করবা। শুধু এই দুই কন্ডিশন হলে ওই সমস্ত অংশটুকুতে তুমি 90 ডিগ্রি হুক দিতে পারবা। এছাড়া 135 ডিগ্রি উইথ 6 dB এক্সটেনশন কনফার্ম করতে হবে। সেকেন্ড পয়েন্ট, এই পাশে একই পাশে আমরা যদি সব হুকগুলি নিয়ে আসি, তাহলে বিমের এক পাশ উইকার হয়ে যাবে, কারণ সমস্ত হুক এক পাশে রয়ে গেছে। আমরা যদি এখানে ইউ ক্যান সি যে এখানে কোনো হুক নাই, কোনো কারণে এই হুক ডিসপ্লেসড হলেও এখানে কিন্তু সে টিকে যাবে আবার, কারণ যখন টোরশনটা আসবে, কখনো বাম সাইডে, কোনো এক সাইডে বাম সাইডে হবে ফোর্স বেশি, কোনো এক সময় ডান সাইডে হবে ফোর্স বেশি। কারণ তোমরা কিন্তু জানো টোরশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ এক প্রান্তে, বিমের আরেক প্রান্ত হবে ক্লকওয়াইজ। তার মানে কাপড় নিংড়ানোর মতন। কাপড়কে তোমরা যদি আজকে গিয়ে বাসায় যখন দেখবে যে টোরশনের ইম্প্যাক্ট, তোমরা নিজেকে বোঝার জন্য তোমরা একটা ভেজা কাপড়কে নিংড়াও, তোমরা খেয়াল করতে থাকবা যে পুরো কাপড়ের যে কোনো একটা ফেসে এক সময় টর্শন প্রেসার আসে, এবং এবং অপোজিট ফেসে আরেকটা জায়গায় প্রেসার আসে। একই সময় কিন্তু একই ফেসে প্রেসার আসে না। আমি যেটা মিন করতে চাচ্ছি, টর্শনে কখনোই একই সময় পুরো ফেসে প্রেসার আসবে না। কিরকম আসবে? কথার কথা, একটা সাইডে এই দিকে, হয়তো আরেকটা সাইডে এদিকে আসবে। সেই জন্য তাহলে কি আমরা করি, যদি অল্টারনেট হুক বসাই দেই, তাহলে আর কি এই ঝামেলাটা হচ্ছে না। এবং ওয়্যারিং এর যে সিস্টেম, সেটা তো আমরা বলেছি যে ওয়্যারিং কিভাবে করতে হবে, ভালো করে করা উচিত যাতে ওয়্যারিংটা ঠিক থাকে। শুধু তাই না, এখানের ওয়্যারিংটা আমি এই ছবি থেকে আরো যদি ক্লিয়ার দেখাই, তুমি দেখতে পাইতেছো যে ওই পাশের এখানে একটা ওয়্যারিং আছে, এবং ইউ ক্যান সি দ্যাট এই যার একটা ওয়্যারিং আছে এই পাশে। এগুলি খুব মেনটেন করতে হবে। এখানে কিন্তু খুব স্ট্রংলি ওয়্যারিং করা হয়েছে, গুড কোয়ালিটিতে ওয়্যারিং করা হয়েছে। আমরা এই যে স্ট্রাপ নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, তার একটাই টার্গেট, যেহেতু স্ট্রাপকে আমরা ঠিক সিলেক্ট করতে হবে, ঠিকভাবে পজিশনিং করতে হবে, লোকেশন ঠিক রাখতে হবে, কোথায় উপরে বসাবা হুক, কোথায় নিচে হুক। টেনশন জোনে যেহেতু টেনসাইল ফোর্স চলে আসে, সেই জন্য ওখানেও কোনো হুক দেওয়া উচিত হবে না, কারণ টেনশন জোনে স্বাভাবিকভাবে মেইন বারগুলো ডিস্টার্ব থাকে। এই যে এরা যেমন নিচে, এই যে নিচে যে মেইন বার আমরা দেখতে পাচ্ছি, এখানে যখন টেনশন চলে আসে, তখন 3টা বার প্রচন্ডভাবে তোমার ডিস্টার্ব কন্ডিশনে থাকে। আর ওখানে যদি আমরা হুক দিয়ে দেই, তাহলে তো গেছেই। যাই হোক, আমরা স্ট্রাপের মেকানিজম বুঝলাম। আমরা এখন কেন স্ট্রাপ দিচ্ছি, আমরা আগেই বলেছি যে টর্শনের কারণে। আর টর্শনটা কি? টর্শন হচ্ছে আসলে কম্বিনেশন অফ শিয়ার ফোর্স অ্যান্ড মোমেন্ট। মোমেন্ট নিয়ে আমরা কখনোই চিন্তিত না। মোমেন্ট টেনশন ক্রিয়েট করে,
যেটা আমরা আগে বলেছি মিড স্পানের নিচে 2 সাপোর্টের উপরে, এবং এই মোমেন্ট রেজিস্ট করার জন্য যে মেইন বার, এই যে বড় বড় দাঁড়িয়ে আছে এরা, এই যে নিচে বা উপরে, এরাই যথেষ্ট। আর শেয়ার যখন চলে আসে, টর্শন থেকে আরেকটা পার্টকে শেয়ার, এই শেয়ারটা কিন্তু তোমার বিম রেজিস্ট করতে খুব সমস্যা ফেস করে। তা সেই শেয়ার কিন্তু এই যে লম্বা লম্বা মেইন বার যারা, এরা কিন্তু শেয়ার রেজিস্ট করতে পারে না, মানে এদের শেয়ার রেজিস্টে এদের কোনো ভূমিকাই নাই। তো শেয়ার রেজিস্টের একমাত্র মেইন ভূমিকা হচ্ছে কংক্রিট নিজে, প্লাস তার সাথে সাহায্যকারী এই স্ট্রাপ। তো আমরা এখন একটা ভিডিও দেখব হোয়াট ইজ শেয়ার, যে শেয়ারটা কি। Shear stress is a stress which is applied along the surface or plane of a structure. When applied to a square, it causes it to take on the shape of a rhombus. Shear stress is applied to a bridge pier when there is a lateral movement of the top of the pier relative to the bottom of the pier, which is fixed in this case. The effect of this deformation creates tensile stresses that tend to crack concrete, which is much weaker in tension than in compression. Shear stresses act along a line that is typically inclined at approximately 45 degrees to the longitudinal axis of the pier. These stresses are symmetric about the cross-section, acting in the same direction on opposite sides of the member. Shear forces in building columns and bridge piers occur as a result of wind, seismic, and impact loads. The response of reinforced concrete to shear forces is important, as it can control the strength and deformation capacity of buildings and bridges. তোমরা এই ছবিতে যেটা দেখলে যে শেয়ার ফোর্স দুই ফেসে কিন্তু দুই রকম, আমরা আগে দেখালাম যে যেটা যেটা একটু আগে বলেছে আসলে স্পেশালি টর্শন থেকেই শেয়ার ফোর্সটা আসে। সো শেয়ার ফোর্স যে 45 ডিগ্রিতে ক্র্যাক হয়, একটু আগে দেখলা যে ক্র্যাকটা অ্যাপ্রক্সিমেট 45 ডিগ্রিতে ক্র্যাক হচ্ছে, আমরা ইউ ক্যান সি। এবং চারটা ফেস, চারটা কোণায় এটা বিমের ক্রস সেকশন, মানে করো যে ক্রস সেকশন উইথ এবং টোটাল ডেপথ, সেক্ষেত্রে শেয়ার ফোর্সের ইম্প্যাক্ট দেখতে পাইতেছো। লাল যে দুইটা ফোর্স এবং তোমার যে সাদা দুটা ফোর্স, স্বাভাবিকভাবে একটা আরেকটার অপোজিট, এবং এই যে লালটা দেখতে পাচ্ছ একটা এই ফেসে, আর সাদাটা হচ্ছে অপর ফেসে। অপর ফেস বলতে একেবারে অপর প্রান্তে। তো এই বিমের কিন্তু সামনের প্রান্তে একরকম, লাস্ট সেকেন্ড প্রান্তে আরেক রকম ফোর্স ক্রিয়েট হয় শেয়ার ফোর্সে, মানে ডিরেকশনটা অপোজিট, এই কারণে ফেলটা হয়। এবং তোমরা যদি এখানে দেখো যে এই যে 45 ডিগ্রিতে ক্র্যাক হচ্ছে। এখন 45 ডিগ্রিতে যদি ক্র্যাক হয়, এই ক্র্যাকটাকে আটকানোর একমাত্র উপায় কি? আমরা কি করতে হবে তাহলে? এই ক্র্যাকটাকে যদি আমরা আটকাতে চাই, তাহলে কিন্তু এইভাবে যদি বার বসাই, তাহলে কিন্তু এই পার্ট আর এই পার্ট আলাদা হবে না, কারণ এরা এর সাথে বন্ড করে যাবে, এই যে বন্ড হয়ে যাবে এখানে। ক্র্যাক কিন্তু এইভাবে। কিন্তু আমরা কিন্তু স্ট্রাপ কিন্তু এরকম বাঁকাভাবে, সবচেয়ে বেস্ট হচ্ছে স্ট্রাপকে এভাবে বাঁকাভাবে বসানো। এখন বাঁকাভাবে যদি আমরা বসাতে যাই, এটাতে সাইটে আমাদের খুব প্রচণ্ড সমস্যা হবে এবং সময় বেশি লাগবে, কস্টিং বেড়ে যায়। কারণ বাঁকাভাবে স্ট্রাপ যে বসাবো, এটা ধরবো কিভাবে, আটকাবে কিভাবে, তো অনেক ফ্যাক্টর রয়ে গেছে। আমরা কিন্তু বসাই সোজাভাবে, আমরা বসাচ্ছি বিমে কিন্তু সোজাভাবে। তাহলে সোজাভাবে বসলে, বাঁকাভাবে বসানোর কথা সোজাভাবে বসাইলে ঝামেলাটা মিটলো কোথায় আমি দেখাচ্ছি এখন। ইউ ক্যান সি দ্য শিয়ার ফোর্স, এই যে ওকে, থিঙ্ক এটা শেয়ার ফোর্স। এবং শেয়ার ফোর্সের তোমরা মেকানিক্স অফ সলিডে জানো যে শেয়ার ফোর্সের সিম্বল হচ্ছে ভি। ওকে, এবং এটাও জানো প্রত্যেকটা ইনক্লাইন ফোর্সের দুইটা অংশ থাকে, হরিজন্টাল এন্ড কি ভার্টিক্যাল। সো শেয়ার ফোর্স হচ্ছে ইনক্লাইন্ড
45 ডিগ্রিতে এবং আমরা এটাকে যদি দুইটা অংশে ভাগ করি ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ফোর্স, তাহলে এখন আমাদেরকে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স রেজিস্ট করার জন্য বার দিতে হবে। আমরা তো জানি, আমরা কি জানি, আমরা কিন্তু বিমে কিন্তু এরকম লম্বা বার বসে আছে অলরেডি মিড স্প্যানের নিচে এবং কি দুই সাপোর্টের উপরে, যেটা মোমেন্ট রেজিস্ট করার জন্য স্পেশালি বসাই। সুতরাং ওই বার মোমেন্ট রেজিস্ট করার পাশাপাশি শেয়ার ফোর্সের যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটাকেও কিন্তু সে রেজিস্ট করে ফেলে। তাহলে শেয়ার ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট বসে আছে এইটাকে কে রেজিস্ট করবে? এটাকে রেজিস্ট করার জন্যই তখন আমাকে ভার্টিক্যাল ভাবে রেনফোর্সমেন্ট বসায় রেজিস্ট করতে হবে। সেই জন্য আমরা তখন কি বসাচ্ছি ভার্টিক্যালি, কাকে বসাই? এই যে স্ট্র্যাপটা বসাইছি ভার্টিক্যালি। স্ট্র্যাপের যখন ভার্টিক্যালি বসাই তখন সে শেয়ার ফোর্স রেজিস্ট করতে পারে। এটা তখন স্ট্র্যাপ দ্য রেজিস্ট হয়। আর এই অংশ তোমার যে মেইন বার, যেটা মিড স্পানের নিচে হলে মিড স্পানের নিচের বার দিয়ে, আর যদি উপরের হয় তাহলে উপরের যেটা আমরা সাপোর্টের কাছে যে উপরে যে টেনসাল বার বা হ্যাঙ্গার বার যাই বসায় রাখি না কেন, সবাই তখন এই ভিএক্স কে রেজিস্ট করে ফেলতে পারে। প্রশ্ন করা হয় যে শিয়ার ফোর্স কিভাবে বিমকে অ্যাটাক করে? আনসার একটাই, কি 45 ডিগ্রিতে, এবং ক্র্যাক হয়ে দেখতে পাচ্ছ 45 ডিগ্রিতে। শেয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য তোমরা কি ধরনের রেনফোর্সমেন্ট ইউজ করবা? উত্তর দিচ্ছে গ্রাজুয়েট, কি? স্টেরাপ। তখন প্রশ্নকর্তা থার্ড প্রশ্ন ছড়ে দিবে, একটু আগে বললো শেয়ার ফোর্স ইনক্লাইন শেয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য ইনক্লাইন ভাবে দেওয়া উচিত। তোমরা তো স্টেরাপ কিভাবে বসাও? স্যার ভার্টিক্যালি বসাই। তাহলে ভার্টিক্যালি যদি বসাও তাহলে শেয়ার ফোর্স তো ইনক্লাইন, তাহলে কিভাবে রেজিস্ট হয়? তখনই থেমে গেল, উত্তর আর নাই। কারণ ওই বেসিক কনসেপ্টটা তার মাথায় টিচার দেন নাই বা দিতে পারেন নাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্সেস আর কি। তোমাদের সামনে স্ট্র্যাপ কেন ভার্টিক্যালি বসানো হয় শুধু তাই না, গ্র্যাজুয়েট যদি উত্তর দিয়ে দেয় যে হ্যাঁ শেয়ার ফোর্স ইনক্লাইন ফোর্স এবং তার একটা দুইটা কম্পোনেন্ট থাকে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট রেজিস্ট করার জন্য ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট দরকার, যেটা স্ট্র্যাপ হিসাবে কাজ করতেছে স্ট্র্যাপ। আর হরিজন্টাল কম্পোনেন্ট বিমে যে সমস্ত টেনসাল বারগুলি বসে আছে টেনশন জোনগুলোতে, তারা রেজিস্ট করে ফেলে। নট অনলি টেনশন জোন, হ্যাঙ্গার বারও, হ্যাঙ্গার বারে তো কোনো কাজই নাই, হ্যাঙ্গার বার তখন অতিরিক্ত এই শেয়ার ফোর্স যেটা হরিজন্টাল কম্পোনেন্ট সেগুলোকেও রেজিস্ট করে ফেলে। সেই জন্য ভিএক্সটা আর ইম্পর্টেন্ট থাকছে না, থাকতেছে শুধু ভিওয়াই। সো এটা তো তোমাদের জেনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো ভাইবা বোর্ডের। আমরা আরেকটা ভিডিও দেখাবো যেখানে রিয়েলি শেয়ার ফেলিউর হচ্ছে, সিম্পলি সাপোর্ট বিমের একটা ভিডিও দেখাচ্ছে এখন। ভিডিওটা শুরু করার আগে আমরা এটাও কিন্তু ল্যাবের ভিতরে বসানো আসলে। এবং আমরা মার্ক করানোর চেষ্টা করছি তোমাদের। ইউ ক্যান সি এজ এ দিস ইজ এ সাপোর্ট, গোলাকার একটা দণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এবং বিমটা এখানে বসছে এই সাপোর্টটার উপরে। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের টেস্ট হচ্ছে আসলে। সিম্পলি সাপোর্ট এবং সিম্পলি সাপোর্টের ল্যাবে যদি তার এক্সাম্পল দেখতে চাও, এরকম যে দেখতেই পাইতেছো কংক্রিটের সাথে সাপোর্টের কিন্তু কোনো সম্পর্ক নাই। কিরকম? সাপোর্ট হচ্ছে তোমার লোহার তৈরি, আর কংক্রিট তো কংক্রিটের তৈরি, এবং এই জায়গায় তাদের কোনো রকম জয়েন্ট নাই, জাস্ট বসে আছে বিমটা। তো সিম্পলি সাপোর্ট বিম বাস্তবেও তাই। 10 ইঞ্চি কনফার্মেশন করতে হবে যে 10 ইঞ্চি ওয়াল আছে কিনা, ব্রিক ওয়াল হইতে হবে সেটা, নাইলে আবার সিম্পলি হবে না। অথবা কংক্রিট ওয়ালও হতে পারে, সেক্ষেত্রে কংক্রিটের ওয়ালের সাথে তার কোনো ডাইরেক্ট সম্পর্ক থাকতে পারবে না। ওকে, সেটা যদি সিম্পলি সাপোর্টেড বিম বলি তাহলে অবশ্যই ওয়ালটা 10 ইঞ্চি ব্রিক ওয়াল। তবে লিনটেল যেটা আমরা জানালার উপরে দেই সেটা কিন্তু বিম না, এটা লিনটেল, ওইটা 5 ইঞ্চি ওয়ালের উপর বসানো যায়। যাই হোক, বিল্ডিংয়ে কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের
কোনো রিয়েল কোনো বিম নাই বিল্ডিংয়ে। তবে ছোটখাটো একটা এক্সাম্পল হিসাবে আমরা কিন্তু লিন্টেলকে সামনে আনতে পারি, যদিও সেটা বিম না। বিম বিল্ডিংয়ের সমস্ত বিম হচ্ছে ফিক্স সাপোর্টেড বিম, কোনোটা ইন্টেরিয়র ফিক্স সাপোর্ট, কোনোটা এক্সটেরিয়র, কোনোটা আবার ক্যান্টিলিভার, যে সম্পর্কে তোমরা ধারণা পেয়ে আসছো অলরেডি, ডিজাইন আমরা করে ফেলছি এগুলো। নাও এখানে সিম্পলি সাপোর্ট বিমের যে জিনিসটা আমি দেখাচ্ছি, দিস ইজ সাপোর্ট সেন্টার লাইন। এই যে একটা দাগ টানা হয়েছে একেবারে সাপোর্টের সেন্টার লাইন, যেখানে সাপোর্টটাকে টাচ করেছে সে। এবং শেয়ার ফেইলুরের এখন দেখতে পাবা। এবং আমরা বলেছি যে টোরশনের কারণে শেয়ার ফোর্স ক্রিয়েট হয়, এবং এই যেহেতু টোরশন স্পেশালি দুই সাপোর্টের কাজ করে, এবং তোমরা আগেও আমরা একটু আগে বলেছি যখন তোমরা গামছা বা টাওয়ালের থেকে পানি নিংড়াও, দেখবা যে টাওয়াল বা গামছার দুই প্রান্তে আমরা কিন্তু টর্শনাল ফোর্স ক্রিয়েট করতেছি, একটা ক্লকওয়াইজ অ্যান্ড একটা অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ এ টর্শনাল ফোর্স। তো এই যে একইভাবে বিমেও যখন এই টোরশনটা আসে তার দুই প্রান্ত, মানে দুই যে প্রান্ত ওই জায়গায়, দুই প্রান্তে কি জয়েন্ট, বিম কলামের জয়েন্ট, ওই জায়গায় টোরশন ফোর্সটা চলে আসে। স্বাভাবিকভাবে এক প্রান্ত অপর প্রান্তে দুই জায়গায় সে শেয়ার ফোর্সটা ক্রিয়েট হয়। সেই জন্য সকল শেয়ার ফোর্স, অন্য কথায় সকল শেয়ার ফেইলিউর দুই সাপোর্টের কাছে হয়, এটা খেয়াল রাখতে হবে। এই ছবিতে আমরা এখন ভিডিওটা রান করার চেষ্টা করব এবং দেখব যে কিভাবে সৃষ্টি হইতেছে তোমার shear force failure. ওকে, আমরা এখানে থামায় দিলাম। ইউ ক্যান সি আমি শেয়ার ফেলুরটা আঁকাচ্ছি, দেখো সে কিন্তু এই যে সাপোর্টেড সেন্টার লাইন, এবং হালকা এখানে আরো আরো হলে ক্র্যাকটা এরকমই আসলে শুরু হয়েছে। আমি দেখাচ্ছি ক্র্যাকটা। এটা হলো ল্যাবে, এবং বিমটা কিন্তু ওরকম না, একেবারে না যে 20 12 বাই 12, তাও না, কখনো 8 বাই 8 ইঞ্চি 6 বাই 6 ইঞ্চি বিম দিয়ে টেস্ট করা দেখা হয়, জাস্ট একটা ধারণা পাওয়া। সেই জন্য যে শেয়ার ফোর্সের যে অরিজিনাল ফেইলিউর চেহারা এবং এই ল্যাবের যে শেয়ার ফোর্সের ফেলে একটু ডিফার করে জেলেও যেতে পারে। নর্মালি ফেইলিউরটা শুরু হবে এখান থেকে এবং এরকম করে উঠে যাবে আসলে মেইনলি এভারেজে 45 ডিগ্রি হরাইজন্টালের সাথে। এবং যে লেভেলটা আমি আঁকতেছি, এবং এই যে নীল বারটা যাচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু রেইনফোর্সিং বার আছে, এই লেভেলে রেইনফোর্সিং বার, এর অর্থ নিচে যে অংশটুকু এটা হচ্ছে কভারিং, 1.5 ইঞ্চি কভারিং। দুইটা পয়েন্ট এখানে নোট ডাউন করো। সিম্পলি সাপোর্ট বিম, যেহেতু সাপোর্টের সাথে বিমের যেখানে টাচ করছে সেটাই হলো সাপোর্টের সেন্টার লাইন, সুতরাং ক্র্যাকটা শুরু হয়েছে সাপোর্টের সেন্টার লাইন থেকে। এক সেকেন্ড পয়েন্ট, সে কিন্তু একেবারে বটম ফেস থেকে শুরু হয় নাই, এখান থেকে কিন্তু শুরু হয় নাই, শুরু হয়েছে উপর থেকে। কতটুকু উপর থেকে? যেখানে রেইনফোর্সিং বার বসে আছে। রেইনফোর্সিং বারের যে লেভেল, যেটা সেন্টার, রেইনফোর্সিং বারের যে লেভেলের সেন্টার, ওইখান থেকে শুরু হয়েছে। থার্ড, শুরু হওয়ার পরেই সে অ্যারাউন্ড 45 ডিগ্রিতে কি ইনক্লাইন হয়ে উপরে উঠে গেছে। যতই ক্র্যাক বাড়বে, বাড়তে বাড়তে যখন টাচ করবে টপ ফেস, তখনই সে ফেল করে যাবে। আমি এই ছবির অংশটুকু থেকে বোঝানোর চেষ্টা করতেছি এখন। এই যে সে যতই শেয়ার ফোর্স বাড়তে থাকবে, ক্র্যাক বাড়তে থাকবে। বাড়তে থাকবে মানে কি? যদি সে রেজিস্ট করতে না পারে। এর অর্থ স্ট্র্যাপ যদি ঠিক মতো দেয়া না হয়, অথবা স্ট্র্যাপ যদি না দেয়া হয়,
তাহলে বিম নিজে কংক্রিট বিমের মধ্যে যে কংক্রিট বসে আছে, এছাড়া মেইন বার তো বসেই আছে টেনশন জোনে। মনে করো এটা যদি সিম্পলি সাপোর্ট না হইতো তাহলে কিন্তু সাপোর্টের কাছে উপরেও কিন্তু মেইন বার, এখানে মেইন বার থাকতো L/4 অথবা L/3, আর মিড স্পানে এখানে বেশি বার থাকতো আর দুইটা চলে আসতো সাপোর্ট পর্যন্ত। বিমে কিন্তু মেইন বারও আছে। এখন স্ট্রাপও তো দেই আমরা, 2-3টা করে স্ট্রাপও দাও, কিন্তু এখন স্ট্রাপ যদি ঠিক মতো দেয়া না হয়, ডিজাইন যদি ঠিক মতো না করা হয়, তখন কংক্রিট, সিমেন্ট, পানি, কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট এরা মিলে যে কংক্রিট, তারা শিয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য চেষ্টা করবে, এবং সে যদি ব্যর্থ হয় তখন ক্র্যাক বাড়তে থাকবে। শিয়ার ফোর্স যত বাড়তে থাকবে ক্র্যাকও বাড়তে থাকবে। মনে করো বাড়তে বাড়তে এতটুকু সে থেমে গেল, আর ক্র্যাক হইল না, তাহলে আর ফেল হবে না, বিম বেঁচে যাবে, এবং উই ক্যান রিপেয়ার, এটাকে মোটর ব্লক দিয়ে রিপেয়ার করে দিতে পারবো। কিন্তু তারপরেও যদি বাড়তে থাকে, এর অর্থ শেয়ার ফোর্স বাড়তেছে কিন্তু কংক্রিট সেটাকে রেজিস্ট করার ক্ষমতা নাই। বাড়তে বাড়তে যখন এখানে এসে টাচ করবে এই পাশ থেকেও, এবং এটা বাম পাশ, ডান পাশ থেকেও সেম সিনারিও দেখতে পাবা তোমরা, তখন দুইটাই কিন্তু একই সময়, প্রায় একটু কম বেশি হলো একই সময় এসে এখানে টাচ করবে, তখনই বিমের কোন অংশটা ভেঙে পড়বে। সিম্পলি সাপোর্ট হলে শেয়ার ফেলিউর আরো ভয়াবহ, কারণ সাপোর্টের সাথে বিমের কোনো কানেকশন নাই, সুতরাং পুরো বিম, এই অংশ বলো আর মাঝের অংশ বলো, দুটোই একসাথে ভেঙে পড়বে নিচে। কিন্তু ফিক্স সাপোর্টেড বিম হলে কি হবে? ফিক্স সাপোর্টেড বিম হলে এই অংশটুকু সাপোর্টের সাথে আটকে থাকবে, বাম প্রান্তে এবং ডান প্রান্তে। ভেঙে পড়বে কোন অংশটুকু? এই যে এই অংশটুকু যা আছে মাঝে, বাম প্রান্ত এবং ডান প্রান্তে ঠিক এরকম একটা অংশ আটকে থাকবে ফিক্স সাপোর্ট হওয়ার কারণে, সাপোর্টের সাথে এই অংশ, আর মাঝের এই অংশটা কি ভেঙে পড়ে যাবে নিচে। দ্যাট ইজ কল্ড শিয়ার ফেইলিউর। তো এখন আমরা যে চ্যাপ্টার এন্টার করলাম, চ্যাপ্টার 4, এতক্ষণ আমরা যা যা আলাপ করছি আসলে আমরা বলতে পারি যে আসলে সেগুলোরই একটা এখানে মিশ্রণ। অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ এ আরসিসি বিম ফর শিয়ার। ওকে, আমরা আলাপ করেছিলাম এবং যেটা দেখাইছি একটু আগে, আমরা তোমার ভিডিও থেকে তোমাদের এক সাইড থেকে দেখাইছিলাম, এক সাইড থেকে ফেইলিউরটা। এখানে আমরা এক সাইড থেকে দুই সাইডের ফেইলিউর সামনাসামনি দেখতে পাইতেছি, একইভাবে অপোজিট, এটা এদিকে আরেকটা অপোজিট। আমরা বলেছি কিন্তু বিমের দুই মুখে, এই মুখেও শেয়ার ফোর্স আসবে, এটা যে ডিরেকশনে, আর এটা উল্টা ডিরেকশনে হবে। আমরা ভিডিওতে দেখেছি যে দুই ফেসে দুইটা লাল দুইটা সাদা দিয়ে এটা দেখাইছিলাম ফার্স্ট ভিডিওতে, হোয়াট ইজ শেয়ার ভিডিওতে। এবং ফেইল যখন হয় তখন যদি এইখানে কোনো কারণে ফেলটা, এটা যদি এটা ফিক্স সাপোর্টে কিন্তু, আর সিম্পলি সাপোর্টে কিন্তু একেবারে সেন্টার থেকে ছিল, আর এখানে হবে একেবারে সাপোর্টের বিম এবং কলামের জয়েন্ট, যেটা এখান থেকে এবং এখান থেকে শুরু হবে এরকম, ক্র্যাকটা গিয়ে লাগবে মাথায়। একই অবস্থা সাপোর্টের ফেস থেকে মেইন বারের রেনফোর্সমেন্টের লেভেল থেকে, তারপর মাঝের অংশটুকু ভেঙে পড়ে যাবে, এই অংশ আর এই অংশ কলামের সাথে আটকে থাকবে, মানে কিছুটা হলো এবং ফিক্স সাপোর্ট বিম, সেটা ইন্টেরিয়র বিম হোক, এক্সটেরিয়র বিম হোক, অথবা ক্যান্টিলিভার হোক, কিছুটা হলেও সেফার, নিরাপদ সিম্পলিতে তো ভয়াবহ ফেল হয়, ফেলটা খুব দ্রুত গতিতে হয় এবং পুরো বিমটাই A to Z পুরো বিমটাই কিন্তু ভেঙে পড়ে। এখানে তা হয় না, এখানে একটু ধীর গতিতে হয়। নাও আসো আমরা আরেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবো। একটু আগে আমরা বলেছিলাম যে মনে করো এই যে এইখানে আমরা যদি এটা ফিক্স সাপোর্টেড বিম, আমরা রেইনফোর্সমেন্ট আঁকতেছি, দেখো যে ওকে দুইটা সোজা, মনে করো মিড স্পান নিচে, এটা হলো মিড স্পান, আমরা তিনটা বার আছে মিড স্পানে, তো তার মধ্যে দুইটা সোজা যাবে এক কলাম থেকে আরেক কলাম, আমি আঁকতেছি দেখো। ওকে, সোজা বারটা আমরা রাখতেছি ফার্স্টে,
তারপর মাঝে একটা এক্সট্রা টপ আছে, মনে করো এক্সট্রা বটম আছে, এই যে 3টা বাসুদা। এরপর উপরে, উপরেও 2টা সোজা যাবে এই মাথা থেকে ওই মাথা। এবং বাম পাশে যেটা, এটা হলো এক্সটেরিয়র কলাম, তার মানে এক্সটেরিয়র নেগেটিভ জোন। এখানে আমরা ধরলাম এখানে 3টা বার আছে, 2টা সোজা তো চলে গেছে নীল, তার মধ্যে একটা লাল আছে এক্সট্রা টপ, এবং এটা থেমে যাবে L/4 পর্যন্ত। আর ডান পাশে আছে 2টা এক্সট্রা টপ, এটাও আসবে এই পর্যন্ত, L/3 পর্যন্ত এসে কি থেমে যাবে, এই যে থেমে গেল। নাও শেয়ার ফেইলিউর আমরা একটু আগে ড্র করছিলাম যে একেবারে রেইনফোর্সমেন্টের একেবারে সেন্টার থেকে শুরু হবে, এই যে। নাও প্রশ্ন, নিচ থেকে না কেন? কিন্তু টেনশন জোনের ফেইলিউর স্পেশালি মিড স্পানে কিন্তু একদম তল থেকে শুরু হবে। তোমরা গত ভিডিওগুলোতে দেখছো, গত ক্লাসে তল থেকে শুরু হয়ে আস্তে আস্তে উপর উঠতে থাকে, একেবারে বটম ফেস থেকে। এটা হলো টেনশন জোনের ফেইলিউরের নমুনা, এবং খাড়া 90 ডিগ্রি। আর শেয়ার ক্র্যাকের নমুনা হচ্ছে সে 45 ডিগ্রিতে হবে, কিন্তু বটম ফেস থেকে না, রেইনফোর্সমেন্টাল লেভেলের সেন্টার থেকে। কেন নিচ থেকে না কেন? ওই যে বললাম, শেয়ার ফোর্স তার 2টা কম্পোনেন্ট, একটা হলো হরাইজন্টাল, একটা হলো ভার্টিক্যাল। হরাইজন্টাল কম্পোনেন্টটা কাজ করতেছে একেবারে রেনফোর্সমেন্ট লেভেলের দিকে, কারণ রেনফোর্সমেন্ট মেইন বার যেটা যেটা মিড স্পানে যে দেখাইলাম, মেইন বার নিচে 2টা নীল একটা লাল, আর উপরে যেমন 2টা, বাম পাশে 2টা হলুদ একটা লাল, ডান পাশে 2টা হলুদ 2টা নীল, এরাও কিন্তু শেয়ার ফোর্স রেজিস্ট করে হরিজন্টাল কম্পোনেন্ট অফ দি ভি, যেটা ভিএক্স নামে দেখাইছিলাম। সেই জন্য ওই জায়গায় ক্র্যাকটা হয়, ঠিক ওই লেভেলে ক্র্যাকটা হয়। কারণ একটা জিনিস ঠিক, হরিজন্টাল বার কিন্তু আসলে মোমেন্ট রেজিস্ট করার জন্য বসানো হয়েছে। তো তাদের কাজ হচ্ছে মোমেন্ট বেন্ডিং রেজিস্ট করা, শেয়ার ফোর্স বেন্ডিং রেজিস্ট করা না। তারপরেও তারা কিন্তু তোমার কিছু হলো পারে, সেই জন্য আম, ওটা মিনিমাইজ হয়ে যায়, আর কিছু এদিক সেদিক হলে ওখানে ক্র্যাকটা হয় ওই লেভেলে। ওকে, আমরা জানলাম। তারপর আমরা ভার্টিক্যাল, বা যে এই ছবিতে ভার্টিক্যাল সবুজ সবুজ যা দেখতে পাচ্ছ এটা স্ট্রাপ, আর লাল লাল ইনক্লাইন এগুলো হলো শেয়ার ক্র্যাক। ক্র্যাক হচ্ছে ইনক্লাইন, বাট স্ট্রাপ হচ্ছে কি ভার্টিক্যাল। এবং একটা স্ট্রাপ থেকে আরেকটা স্ট্রাপের দূরত্বকে আমরা বলি কি স্পেসিং। ইউ ক্যান সি একটা স্ট্রাপের সেন্টার থেকে আরেকটা স্ট্রাপের সেন্টারকে আমরা বলি স্পেসিং, যেটা এস দিয়ে কি প্রকাশ করা হয়। 4.3 এখান থেকে আসলে মেইন আমাদের আসলে থিওরিটা এখান থেকে আসলে, যে হোয়াট ডু মিন বাই ক্রিটিক্যাল শিয়ার। শেয়ার মানে শেয়ার ফোর্স আর কি, সোজা কথা শেয়ার ফোর্স। তা আবার নাম আবার কেন তাকে স্পেশাল বলা হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স? সো এটা বোঝার জন্য আমরা আবার সেই ভিডিওতে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, এই ছবিতে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স আর শেয়ার ফোর্সটার মধ্যে পার্থক্য দেখাচ্ছি। ওকে, শেয়ার ফোর্স যখন 0 তখন কোনো রকম ক্র্যাক হবে না। এখন শেয়ার ফোর্স আসলো, শেয়ার ফোর্স বাইরে থেকে আসে, এটা এক্সটার্নাল ফোর্স। কিন্তু আসলে শেয়ার ফোর্স যখনই বিমে আসলো, বিম ফার্স্টে চেষ্টা করবে তাকে রেজিস্ট করার জন্য কংক্রিট নিজে। সে যদি নিজে না পারে তখনই স্ট্রাপ বসাতে হয়। ওকে, শেয়ার ফোর্স আসার সাথে সাথে ক্র্যাকটা শুরু হবে, সে যদি রেজিস্ট করতে না পারে। শেয়ার ফোর্স বাড়লো, ক্র্যাকও বাড়তেছে 45 ডিগ্রিতে। শেয়ার ফোর্স বাড়তে বাড়তেছে, ক্র্যাকও বাড়তেছে, এই পর্যন্ত সে থেমে গেল। এখানকার শেয়ার ফোর্সের মান, জাস্ট থিঙ্ক যে যখন শেয়ার ফোর্স বাড়তে বাড়তে, শেয়ার ফোর্সের সিম্বল ভি, বাড়তে বাড়তে কি 40 কি পারছে, মনে করো যে হ্যাঁ শেয়ার ফোর্স 40 কিপ, আর এখানে শেয়ার ফোর্স ছিল কি 0। শেয়ার ফোর্স বাড়তে বাড়তে এই পয়েন্টে আসছে ভি সমান ওকে 15 কিপ, এবং এখানে এসে থেমে গেল। বিম কিন্তু ফেল হবে না,
এই যে আমরা ক্র্যাক দেখলাম, ওই ওই ক্র্যাক অতটুকু পর্যন্ত থেকে যাবে এবং এগুলিকে আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। ঝামেলা শেষ। আমাদের লাস্ট শেয়ার ফোর্স বেড়ে 40 কিপে থেমে গেছিল, কিন্তু এইখানে যদি না থামে তখন কি ঘটবে? শেয়ার ফোর্স আরো বাড়তেছে, কংক্রিট রেজিস্ট করতে পারতেছে না, সেই জন্য তাকে ফেইলিউরের মহান মেকানিজম তাকে কি ফেস করতে হচ্ছে, মানে তার মৃত্যু অনিবার্য এখন সামনে। কংক্রিট বুঝতে পারতেছে তার মৃত্যু অনিবার্য এবং সে কিন্তু তিলে তিলে সেটা পেইন ফিল করতেছে। কিন্তু যতই ক্র্যাক বাড়তেছে, কংক্রিট জড় পদার্থ, এটাকে যদি একটা জীব পদার্থের সাথে কম্পেয়ার করো তাহলে সে তার ভিতরে চিরে যাচ্ছে আস্তে আস্তে তার দেহ, তার মাথা এবং তার পা, এক সাইডের এক প্রান্ত থেকে তার মাথা যদি বলো, আরেক প্রান্ত কিন্তু তার পা, আস্তে আস্তে পুরো দেহ এফোর ওফর হয়ে যাচ্ছে। সুতরাং তার পেইন, কত যে পেইন, খুব ধীরে ধীরে ফেইলিউর, তার মানে কি তিলে তিলে মৃত্যুবরণ। যতই বাড়তেছে সে ব্যথা ফিল করতেছে। এখানে এসে থেমে গেল। এটার ভি কি? ওকে, এটার ভি হচ্ছে 60 কিপ। সে অনেক ব্যথা, অনেক পেইন তিলে তিলে ফিল করলো, বাট এক সময় শেষ। কংক্রিট কিন্তু ফেল করবে না, মানে বিম কিন্তু ফেল করবে না 60 কিপ পর্যন্ত। এটাও কিন্তু শেয়ার ফোর্স, কিন্তু আর বাড়তে বাড়তে ভি গিয়ে হলো কি 80 কিপ। 80 কিপ যখন হয়েছে তখন কংক্রিটের একেবারে লাস্ট মোমেন্ট শেষ। 80 কিপে কংক্রিটের মৃত্যু, ব্রিমের মৃত্যু সম্পন্ন হইল। এই যেই শেয়ার ফোর্সের কারণে, শেয়ার ফোর্সের যে সর্বোচ্চ ভ্যালুর কারণে কংক্রিটের ফেইলিউর হয়, ওইটাকেই বলা হয় শেয়ার ফেইলিউর। এবং ওই ফেইলিউর শেয়ার ফোর্সের যেই মানের কারণে হয় সেটাই হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। দ্যাট ইজ, এখানে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স হচ্ছে 80 কিপ। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো হোয়াট ডু ইউ মিন বাই ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। ক্রিটিক্যাল শেয়ার ফোর্স হচ্ছে শেয়ার ফোর্সের যেই সর্বোচ্চ ভ্যালুর কারণে কংক্রিট বিমের শেয়ার ফেইলিউর ঘটে, ওই শেয়ার ফোর্সটাকেই বলা হয় সর্বোচ্চ শেয়ার ফোর্স, অন্য কথায় ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। এটা হলো এক পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট খেয়াল করে দেখো, এত যে এখান থেকে ফেইলিউরটা শুরু হইলো, অরিজিনাল বাস্তব বিমে এখান থেকেই শুরু হবে, এটা তো ল্যাব বিমে একটু আগে বলেছি, এটা একটু অন্যরকম ছবিটা। তারপরে আমরা ধরে নিলাম যে এখান থেকেই এইভাবে শুরু হলো, যেভাবে আছে ওভাবেও যদি ধরে, এভাবে যেতে 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 যেতে, আমি এই জিনিসটাকে অরিজিনাল ছবির সাথে আঁকি, বিকজ এভাবে যেটা এখানে ল্যাবে আছে সেটার সাথে মিলবে না, সেই জন্য। তাহলে আমরা বাস্তব ছবির মতন করে আঁকতেছি এটাকে এখন। ফেলিউরটাকে ওখানে গিয়ে থামাবো, বাট বাস্তব ছবির মতন। ওকে, এই যে এটাকে, এই শেয়ার ফোর্সের ভ্যালু, এটাকে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বলি, বা সর্বোচ্চ ভ্যালু অফ দি শেয়ার ফোর্স, যেটাকে আমরা বলবো কি, ইউ নো ভিইউ, আলটিমেট শেয়ার ফোর্স, অথবা নাম ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। খেয়াল করে দেখো, এখানে যখন যাত্রা করছিল শেয়ার ফোর্সের মান কিন্তু ছিল 0। নাও এখানে আমি রেনফোর্সিং বার কিন্তু এই ঠিক এই লেভেলে, যার নিচে আছে কংক্রিট কভার 1.5 ইঞ্চি। লাল যে বারটা আমি আঁকছি সেটা হচ্ছে রেইনফোর্সিং বার, এক লেভেল বলো কি 2 লেভেল বলো, 2 লেয়ার যদি হয় তাহলে এটা একেবারে সেন্টার থেকে শুরু হবে, এটা খেয়াল রাখতে হবে। 2 লেয়ারের স্টিল যদি হয়, তা 2 লেয়ারের মধ্যে যে 1 ইঞ্চি গ্যাপ থাকে না, আমরা যেটা বলেছি টপ লেয়ার বটম লেয়ারের মাঝে একটা 1 ইঞ্চি গ্যাপ রাখতে হয়, ওই 1 ইঞ্চির মাঝ দিয়ে একদম সেন্টার দিয়ে এই ফেলিউরটা শুরু হবে। আমি ধরলাম 1 লেয়ার, তাহলে 1 লেয়ারে আমরা কখন করি, 1 লেয়ারে বা 1 লেয়ারের মধ্যে একটা সেন্টার লাইন আঁকি, তো ওরকমই সেন্টার লাইনটা এই যেখানে শুরু হয়েছে, এই যে ঠিক এই পয়েন্টে। ওকে, এবং তোমরা এটাও জানো অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি। খেয়াল করে দেখো, সে কিন্তু নীল যে রেখাটা, সে ইনক্লাইনলি, তুমি অন্যভাবে চিন্তা করো, যে মনে করো তোমরা যে একটা পাহাড়ে চড়তেছো, এখানে শূন্য ছিল, পাহাড়ে চড়তেছো ইনক্লাইন করে চড়তে চড়তে ঠিক কোন পয়েন্টে আসছো, এই পয়েন্টে তোমরা।
একটা হরিজন্টাল যদি বলি যে এটা তো তোমরা ইনক্লাইন ডিস্টেন্স ক্রস করেছো 45 ডিগ্রি ইনক্লাইন হেঁটে গেছো পরে, এটা যদি সমতল ভূমি হইতো তাহলে কত ডিস্টেন্স ক্রস করতা? পরিষ্কার এতটুকু এক্স। এটা কত? ধরলাম এটা কি এক্স। হরিজন্টালি যদি হেঁটে যেতে তাহলে হয়তো কি এতটুকু এক্স ডিস্টেন্স। নাও হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স? তুমি যদি ইনক্লাইন হেঁটে যাও তাহলে যখন এই পয়েন্টে পৌঁছাও তখন তুমি বলো যে না আমি একদম পাহাড়ের শীর্ষে চলে আসছি। সেম জিনিস তুমি যদি হরিজন্টালি হেঁটে যেতা তাহলে এক্স ডিস্টেন্স ক্রস করতা। এর অর্থ এক্স ডিস্টেন্স কত ক্রস করলে তুমি এই পয়েন্টে এসে পৌঁছবা সেটা আমার জানতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? নাও আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এখন ভালো করে খেয়াল করে দেখো। রেইনফোর্সমেন্টের লেভেল থেকে, রেইনফোর্সমেন্টের লেভেলের সেন্টার থেকে একেবারে বিমের টপ ফেস পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে কি বলে নিশ্চয় তোমরা জানো। এক লেয়ার হলে এক লেয়ারের সেন্টার, দুই লেয়ার হলে দুই লেয়ার সেন্টার থেকে টপ ফেস পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলি ইফেক্টিভ ডেপথ। নাও আমরা একটা ত্রিভুজ দেখতে পাইতেছো যার অ্যাঙ্গেল 45 ডিগ্রি, যার লম্ব হচ্ছে ডি, ভূমি হচ্ছে এক্স। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? টেন থিটা equal to লম্ব বাই ভূমি, or 1045 হচ্ছে 1। তুমি পরিষ্কার খেয়াল করতে পারছো তোমার একটা আনসার চলে আসতেছে। হোয়াট ইজ দ্য হরিজন্টাল ডিস্টেন্স? ডি। নাও রিটেন পরীক্ষায় বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ক্রিটিক্যাল শিয়ার? তোমরা আনসার পেয়ে গেছো, একটু আগে আমরা বলেছি যে সর্বোচ্চ ভ্যালুর কারণে বিমের শেয়ার ফেলুর ঘটে তাকেই বলে আলটিমেট শেয়ার ফোর্স অথবা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। এবং তার লোকেশনটা কোথায় দেখতে পাচ্ছে যে লাল বিন্দুটাই যে, এবং এটা ইনক্লাইন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ কোথা থেকে শুরু হয়েছে? সিম্পলি সাপোর্ট বিমের একেবারে সাপোর্টের সেন্টার লাইন থেকে শুরু হয়, আর ফিক্স সাপোর্ট হলে ফেস থেকে শুরু হবে, এই পার্থক্য। এটার হরিজন্টাল ডিস্টেন্স এক্স। তার মানে কি ক্রিটিক্যাল শেয়ার ফোর্স, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স যেখানে শেয়ার ফেলুর ঘটায় সেটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, এবং ওই সেকশনটা সাপোর্ট সেন্টার লাইন থেকে কত দূরে? ডি ডিস্টেন্স দূরে। আবার বলতেছি দেখো, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স কাকে বলে? যেই যেই ভ্যালু এবং যেইখানে পৌঁছলে এবং যেই ভ্যালুতে পৌঁছলে শেয়ার ফোর্সের যেই সর্বোচ্চ ভ্যালুতে বসলে শেয়ার ফেলুর হয় ওইটাই তো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। তো যেই ভ্যালু বলতে সর্বোচ্চ ভ্যালু সেটা কি? ভিইউ। যেই পয়েন্টে, পয়েন্ট কোনটা? এখান থেকে সে যাইতে যাইতে এই পয়েন্টে যদি পৌঁছায়, এই পয়েন্টে পৌঁছলার পরে পরে কি ফেলিউর ঘটলো? শেয়ার ফেলিউর ঘটলো। তাহলে যেখান থেকে শুরু হওয়ার পরে যেই পয়েন্টে পৌঁছলে এবং যেই সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছলে শেয়ার ফেলুর হয় তাকে আমরা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বলি, আর যেই পয়েন্টে পৌঁছলে শেয়ার ফেলুর হয় সেটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এবং ওই ক্রিটিক্যাল সেকশন তোমার, আমরা যদি হরিজন্টাল ডিস্টেন্সে কাউন্ট করি, তোমার সাপোর্ট সেন্টার লাইন থেকে এক্স পয়েন্ট দূরে, এবং সেটার মান হচ্ছে কি? ডি। সো আমরা 4.3 দিয়ে আজকে শেষ করবো, এবং যে কথাগুলো একটু আগে ছবিতে বুঝাইছি এই কথাটা এখানে লেখা আছে, সুতরাং আশা করি বুঝে গেছো। The shear which causes failure of the beam is known as critical shear force Vu. Location of critical shear for different support condition you can see for beams monolithically cast, মানে fixed supported beam সোজা কথা, cast with support, that is fixed support such as column. The critical section is at a distance d from the support face where d is the effective depth of beam. তখনই প্রশ্ন যেটা আসে,
ক্রিটিক্যাল শিয়ার ফোর্স সাপোর্টের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে? এই প্রশ্নটা আসে, উল্টাভাবে আসে আর কি। মানে ফিক্স সাপোর্ট যদি হয়, মানে কলাম যদি হয়, তাহলে কলামের ফেস থেকে কেন ক্রিটিক্যাল শিয়ার ফোর্স ডি ডিস্টেন্স দূরে পাওয়া যায়? আর যদি সিম্পলি সাপোর্ট হয় তখন এটা সাপোর্টের সেন্টার লাইন থেকে হয়। নিচে দেখা একই কথা। For simply supported beam, the critical section is at a distance d from the support center line. নিচেটা না পড়লে চলবে। এখানে এটা ফিক্স সাপোর্টেড বিম, স্বাভাবিকভাবে তোমার ফেলুরটা শুরু হয়েছে একেবারে, দেখো এই ফেস থেকে, কলামের ফেস থেকে শুরু হয়েছে 45 ডিগ্রিতে, যখন এখানে পড়ছে তখনই ফেল হয়েছে। এখানে যে শেয়ার ফোর্স সেটা হচ্ছে ভিইউ, এবং এখান থেকে এতটুকু ডিস্টেন্স আগের মতো, এটা 45, তার মানে এটাও ডি আগের মতোই, এটা হবে কি এক্সটা হবে কি, এক্স এর মান হবে ডি সমান, এই যে সাপোর্টের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে। আর যদি এটা সিম্পলি সাপোর্ট হয় তখন এখান থেকে মিজারও হবে, মিড পয়েন্ট থেকে।